আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকান্ত বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এই রায় দেন। তাদের গ্রেফতার বা আত্মসমর্পণের দিন থেকে কারাদণ্ড কার্যকর হবে। পুনর্গঠিত ট্রাইব্যুনালে এই প্রথম কোনো মামলায় সাজা পেলেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন হাসান জাভেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। সেখান থেকেই ভার্চুয়ালি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন এবং নির্দেশনা দিয়ে যাচ্ছেন। গত বছরের ২৮শে অক্টোবর গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকান্ত বুলবুলের সঙ্গে ফোনালাপ করেন শেখ হাসিনা, যেখানে তিনি ২২৭ জনকে মারার লাইসেন্স পাওয়া গেছে এমন মন্তব্যসহ বিভিন্ন কথা বলেন, যার মাধ্যমে আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা সহ সংশ্লিষ্টদের ভীতি প্রদর্শন করা হয় মর্মে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। শুনানি শেষে ২ জনকে সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। ট্রাইব্যুনালে এমিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন এওয়াই মশিউজ্জামান এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, সেই দলের প্রধান যদি হুমকি দেন তবে তা বিচার কাজে সম্পৃক্তদের ভীত সন্ত্রস্ত করবে, শুনানিতে এমন মন্তব্য করে ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী আমরা কাজ করব, সুতরাং ভীত হবার কোনো কারণ নেই। আমরা কনসার্ন সাক্ষীদের নিয়ে। আমাদের এই মামলা প্রমাণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মামলা সাক্ষী। সুতরাং সাক্ষীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারণ মানুষ এবং বিশেষ করে তদন্তকারী কর্মকর্তারা যারা সরকারি কর্মকর্তা, তাদেরকে যদি ভয় দেখানো হয় তাহলে এই মামলার তদন্ত কার্যে সেটা প্রভাব পড়বে। সেই কারণে এই কন্টেম্পট প্রসিডিংসটা আনয়ন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২ জনকে সাজা দিল ট্রাইব্যুনাল। ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছে। সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্কের মাধ্যমে সেই মামলাটিরও একটা সুরাহা হবে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। সংস্কারের অনেক বিষয়ে একমত না হলেও গণতন্ত্র এবং দেশের স্বার্থে বিএনপি ছাড় দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি ছাড় দিলে অন্য দলগুলো আস্থা পায়। জাতীয় নির্বাচন নিয়ে কেউ যাতে ষড়যন্ত্র না করতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। শীঘ্রই দেশের মাটিতে দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারেক রহমান। পটুয়াখালীর কাজল বরণ দাসকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। ২৩ বছর পর অনুষ্ঠিত হলো পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। ১৫১১ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় নতুন নেতৃত্ব। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, দলের কমিটি নির্বাচনের মতো সাধারণ ভোটাররা জাতীয় সংসদ নির্বাচনের কাউন্সিলর, তাই সরকারে যেতে হলে জয় করতে হবে তাদের মন। গণতন্ত্র যখনই হুমকিতে পড়েছে বিএনপি রাজপথে নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে বড় দল হিসেবে পথ দেখাতে হবে বিএনপিকেই। আমরা যদি কিছু ছাড় দেই তাতে কিচ্ছু আসে যায় না, বরং তাহলে যেটি হবে অন্যরা কনফিডেন্স পাবে যে ঠিক আছে বিএনপি ছাড় দিয়েছে, বিএনপি ছাড় দিচ্ছে। আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। তারেক রহমান বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র বহুমতে বিশ্বাস করে, তাই মতানৈক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। জনগণ প্রত্যাশিত জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে যে কোনো চক্রান্তের বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে। বাংলাদেশে যে 12,50,00,000 মতন ভোটার হবে আগামী দিনে,
তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে, সেই ব্যবস্থা, সেইটার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আকাশ বাতাসে মাঝে মাঝে কিছু কথা শুনতে পাই। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় আওয়ামী লীগকে পালাতে হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না। আজকে আপনি যদি এলাকায় এমন একটি কোনো কাজ করেন যেই কাজটি মানুষ পছন্দ করে না, এটির এফেক্ট আপনি নয়, এখানে উপস্থিত প্রত্যেকটা নেতাকর্মীকে এটির নেগেটিভ এফেক্ট অর্থাৎ এটির খারাপ প্রতিক্রিয়া ভোগ করতে হবে। আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে। যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে। যারা সুনাম নষ্ট করে তাদেরকে কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না। শীঘ্রই দেশের মাটিতে দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচনী সীমানা নির্ধারণ ইস্যুতে সবগুলো রাজনৈতিক দল একমত পোষণ করেছে, তবে এর কাঠামো এবং প্রক্রিয়াগত বিভিন্ন দিক আরও আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষে এসব কথা জানায় কমিশন এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা। হাসান মাহমুদের রিপোর্ট। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সাংবিধানিকভাবে প্রণীত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2011 সালে সুপ্রিম কোর্ট এ ব্যবস্থা বাতিলের রায় দেয়, যা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে নানা বিতর্ক ও সমালোচনার বিপরীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত সব রাজনৈতিক দলগুলো। দীর্ঘমেয়াদে স্থায়ী ব্যবস্থা হিসেবে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে এইরকম: প্রতি আদমশুমারি বা অনধিক 10 বছর পরে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য সংবিধানের অনুচ্ছেদ 119 দফা 1 গ এর শেষে এবং শব্দটির পর আইনের দ্বারা নির্ধারিত একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হোক, এটাই আমরা আন্দোলন করেছি, যেটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করা হয়েছিল। সেই পঞ্চদশ সংশোধনী অ্যাজ এ হোল বিলুপ্ত করার জন্য যেটা রিট করা হয়েছিল হাইকোর্ট ডিভিশনে, যেটা ভার্ডিক্ট হয়ে গিয়েছে অলরেডি, সেটার মধ্যে যে 6টা বিধান বিলুপ্তি ঘোষণা করেছে বা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে, তার মধ্যে আর্টিকেল 58 আছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা একমত আছি সকলেই। আর এটা তো অরিজিনালি বাংলাদেশ জামাত ইসলামের এই প্রস্তাব ছিল। ফার্স্ট রিটার্নিং প্রধান বিচারপতি, এভাবে ওনাকে না পেলে বিচারপতি, আবার বিচারপতি 6th এসে আমরা বলেছি যে যদি এই জায়গায় আমরা কোনোভাবেই আসতে না পারি, আলোচনার মাধ্যমে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হবে। নির্বাচনী সীমানা নির্ধারণ ইস্যুতেও রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছতে পেরেছে। সকল দলের ঐক্যমত্যের স্বার্থে সবাই এই বিষয়ে একমত হয়েছে যে নির্বাচন কমিশনের অধীনেই একটি বিশেষায়িত কমিটি হবে, যেটি সংবিধানের 119 গ এর সাথে সংযুক্ত করা হবে। এদিন বিএনপির পক্ষ থেকে বলা হয়, সংস্কার নিয়ে বিএনপি আন্তরিক হলেও এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যে আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে, আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐকমত্যে আসার জন্য। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সংবিধান সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে এখনো মতভেদ রয়ে গেছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সংখ্যানুপাত নির্বাচন ব্যবস্থায় যাওয়া সহ যে কোনো মৌলিক পরিবর্তনের জন্য জনগণের ভোটে নির্বাচিত সংসদ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জন অধিকার পার্টি, বিজেপি, আমজনতার দল এবং গণতান্ত্রিক বাম দলের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, সংস্কার কমিশনের সাথে সব বিষয়ে ঐক্যমত হবে না, যা ঐক্যমতের বাইরে থাকবে তা জনগণের মতামতের মাধ্যমেই করতে হবে। এছাড়া বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে
আলোচনার পেছনে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র রয়েছে কিনা সেই প্রশ্ন তোলেন। আমাদের ৩১ দফায় সংখ্যানুপাতিক নির্বাচনের কোনো কথা নেই। আর এত বড় একটা পরিবর্তনের কথা যারা বলছে, এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না। সব বিষয়ে ঐক্যমত হবে না, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেইগুলো আমরা সেই সংস্কারগুলোকে আমরা এখন ঐক্যমতের মাধ্যমে এবং এর বাইরে যেটা থাকবে প্রত্যেকটি দল জনগণের কাছে গিয়ে মতামতের মাধ্যমে করতে হবে। অপতথ্য মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখার ক্ষেত্রে সহায়তা প্রদান করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইস এবং ইউনেস্কোর মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহেদী বেনচেলাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, শুধু ডিজিটাল মাধ্যমে নয়, নিয়মিত প্রচারিত গণমাধ্যমও অনেক সময় ভুয়া তথ্যের উৎস হয়ে ওঠে। এমন প্রেক্ষিতে তিনি জাতিসংঘের সক্রিয় ভূমিকা কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, একটি স্বাধীন নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে। যদি কোনো গণমাধ্যম বারবার মিথ্যা তথ্য ছড়ায়, তাহলে তাদের স্মরণ করিয়ে দেওয়া উচিত তারা বিশ্বাসযোগ্য নয়। সব সংকট নিরসন করে চলতি বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রামের অন্তত ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার, কয়েকটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রামের স্কুলগুলোতে ভার্চুয়াল পড়াশোনা চালু রাখতে, বিদ্যুৎ ঘাটতি মেটাতে সোলার প্যানেল ব্যবহার এবং স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সংযোগের মাধ্যমে ইন্টারনেট সংযোগ সংকট নিরসনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি দক্ষ শিক্ষকের ঘাটতি মোকাবেলায় স্কুলের তালিকা করে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগেরও পরামর্শ দেন তিনি। প্রতি বছর ৫ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতি বছর ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে সাধারণ ছুটি থাকবে। দিনটি জাতীয় এবং আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ২০২৪ সালের ২১শে অক্টোবরের পরিপত্র অনুযায়ী ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত রাষ্ট্রপতির আদেশক্রমে কার্যকর হয়েছে। এছাড়াও সরকারের বিভিন্ন দফতরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। এদেশে ভারতের দালালির দিন শেষ উল্লেখ করে সীমান্তে আর একটি হত্যাও মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের পথসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো টালবাহানা না করার আহ্বানও জানান তিনি। কুড়িগ্রাম থেকে জামাল হোসেনের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে উত্তরের সীমান্তবর্তী দুই জেলা কুড়িগ্রাম ও রংপুরহাটের পথে পথে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিহত আমরা করব ৩ আগস্ট শহীদ মিনারে, এবং ৩ তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইস্তেহার ঘোষণা করব। কুড়িগ্রাম, লালমনিরহাট শহর সহ বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন গণ অভ্যুত্থানের নেতারা। পদযাত্রা থেকে নেতাদের বার্তা, শহর কেন্দ্রিক রাজনীতি না করে গ্রামীণ মানুষের সুখ দুঃখের সারথি হওয়া এনসিপির লক্ষ্য।
কুড়িগ্রামের পথসভা থেকে ভারতীয় দালালদের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। বলেন, নতুন কোনো মাফিয়াতন্ত্র মেনে নেবে না এদেশের মানুষ। এই পদযাত্রার মধ্য দিয়ে সব শ্রেণী পেশার মতামতের আলোকে জুলাই সনদ তৈরি করবে জাতীয় নাগরিক পার্টি। নেতাদের প্রত্যাশা, এই সনদের আলোকেই নির্মিত হবে নতুন বাংলাদেশ। নূর হোসেন, এনটিভি নিউজ, লালমনিরহাট। দলীয় প্রতীক কেটলি পরিবর্তন করে প্রথম পছন্দ হিসেবে শাপলা এবং দ্বিতীয় পছন্দ হিসেবে দোয়েলচি আবেদন করেছে নাগরিক ঐক্য। দুপুরে নির্বাচন কমিশনে এই আবেদন করে দলটি। এ সময় দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বলেন, নতুন দল হিসেবে এনসিপি নিবন্ধন পেলে আপত্তি নেই, তবে সরকারি দল হিসেবে সুবিধা নিয়ে শাপলা প্রতীক যেন না পায়। শাপলার প্রতীক নিয়ে নাগরিক ঐক্য আগেই আবেদন করেছিল, তাই গেজেটভুক্ত হলে পাওয়ার অধিকার তার দলের। তবে গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশন বলে জানান দলটির সাংগঠনিক সম্পাদক। ঋণের নামে প্রায় 270 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম ক্রয়ের মাধ্যমে রাষ্ট্রের 3000 কোটি টাকারও বেশি নষ্ট করেছে এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির কার্যালয়ে ব্রিফিংয়ে এসব জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, ঋণ জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগের সত্যতা মিলেছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 15 জনের বিরুদ্ধে। আর ইভিএম ক্রয় যে খরচ হয়েছে সেই অর্থে আরও ভালো মানের মেশিন কেনা সম্ভব ছিল বলেও জানান তিনি। জুলাইয়ের স্মৃতি বাঁচিয়ে রাখতে 24-এর গণঅভ্যুত্থানকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করল এবি পার্টি। বিকেলে রাজধানীর বিজয়নগরে কোটা না মেধা, এক রক্ত স্নাত অধিকারের সংগ্রাম শীর্ষক চিত্র প্রদর্শনীতে উদ্বোধন করেন রাষ্ট্রবিজ্ঞানী এবং শিক্ষাবিদ ডক্টর দিলারা চৌধুরী। এ সময় দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই থেকে অগাস্ট এই গণঅভ্যুত্থান চূড়ান্ত বিজয়ে উপনীত হওয়ার প্রমাণ এই ছবিগুলো। বিশ্বে শেখ হাসিনার চাইতে নির্দয় নারী ঘাতক আসবে না মন্তব্য করে বলেন, যতদিন জুলাই থাকবে আওয়ামী লীগের রাজনীতি দেশের মানুষের কাছে ঘৃণিত হবে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা 13 জুলাই পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন, তবে বিমানবন্দরে ম্যাগাজিন নিয়ে যাওয়া তার ভুল ছিল বলে মন্তব্য করেছেন কৃষি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর ফার্ম গেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি মূল্যায়ন সংক্রান্ত সভার শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মুরাদনগর এবং ভোলায় ধর্ষণের ঘটনার সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। মুরাদনগরের মতো কোনো ঘটনা যেন দেশে না ঘটে সে বিষয়ে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া কৃষি পণ্য সংরক্ষণের জন্য সারা দেশে 100টি কোল্ড স্টোরেজ সরকার নির্মাণ করবে বলেও জানান কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা। মার্কিন টেল ব্যাংক অর্থনীতির খবর। আগামী ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় ধরনের সংস্কারগুলো করা হবে, যেখান থেকেই হোক গ্রাহকদের টাকাও ফেরত দিতে হবে, এমন কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ এসএমই ফাউন্ডেশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, বাজেটে এর জন্য প্রায় 25,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সংস্কারগুলো পরবর্তীতে রাজনৈতিক সরকার বাদ দিলে জনগণ তাদের টেনে নামাবে। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের বিষয়ে জানান, এদের কারণে আন্তর্জাতিক মহলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়নই বড় সমস্যা জানিয়ে উপদেষ্টা জানান, অর্থায়ন না হওয়ার কারণ ব্যাংকারদের অনীহা। এনবিআর ব্যাপার আমরা জানি না। এই রিপোর্টিংয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে, IMF এর মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং আগে। তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি, সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেন্সে নেব না। পলিসি মেকার, ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমরা কমিটি, আই হ্যাড টু রাইট এ লেটার। দেখেন একটা কীরকম একটা ড্যামেজ হয়ে গেছে।
মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট তৈরির দায় বিগত সরকারের উল্লেখ করে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সিন্ডিকেট মুক্ত করতে মালয়েশিয়া সরকারের সাথে চুক্তি সংশোধনের কথা ভাবছে সরকার। রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাপানি শ্রমবাজার বিষয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। মধ্যপ্রাচ্যের চেয়ে জাপান কোরিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য সুযোগ বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। শ্রমিক রপ্তানি প্রক্রিয়া কঠিন করার অন্যতম উদ্দেশ্য দুর্নীতি জানিয়ে আসিফ নজরুল বলেন, পুরো প্রশাসনে বড় সংস্কার প্রয়োজন, যা করতে 5 থেকে 10 বছর সময় লাগবে। এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, জাপানের শ্রমবাজার ধরে রাখার সুযোগ কাজে লাগাতে সব বিভাগের মধ্যে সমন্বয় প্রয়োজন। এটা তো হচ্ছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে ওনারা কেন রাজি হয়েছে এটা তো আপনারা বুঝতেই পারছেন, এবং এটা একটা ব্যাপক দুর্নীতির সুযোগ করেছিল। এখন ওনারা যে এমওইউটা স্বাক্ষর করে গেছে, এমওইউ মানে চুক্তি, এই চুক্তি আমাদের উপর একটা আপনার বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। দেশে বর্তমানে 15টি লাইফ এবং 17টি নন লাইফ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে রয়েছে, এমন তথ্য জানিয়েছেন বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরার চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলম। দুপুরে রাজধানীর দিলখুশায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইডরার চেয়ারম্যান স্বীকার করেন, গ্রাহকের অর্থ লোপাটকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করেও তেমন সুফল পাওয়া যাচ্ছে না। এর জন্য জনবল সংকট এবং মামলা চালানোর প্রশাসনিক দুর্বলতাকে দায়ী করেন তিনি। বলেন, এখনও আদালতে 124টি মামলা চলমান আছে। সংস্থাটির চেয়ারম্যান জানান, বিভিন্ন বিমা কোম্পানির কাছে 13 লাখ গ্রাহক তাদের পাওনা টাকা ফেরত পাচ্ছে না। এসব প্রতিষ্ঠানের সম্পদের দাম বৃদ্ধির তুলনায় আরও কমে যাওয়ায় পাশাপাশি ক্রেতা পাওয়া যাচ্ছে না। প্রশাসক নিয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু তারপরেও আমরা করি। আমরা করিনি এ কারণে যে বিদ্যমান আইনে যে প্রভিশনটা আছে, এই প্রভিশনটা ত্রুটিপূর্ণ, যে কারণে আমরা দেখেছি যে ইতিপূর্বে আইডিআরে যখনই প্রশাসক নিয়োগ করেছে জটিলতার সমাধান হয়নি, জটিলতা আরো বেড়েছে। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অ্যাডাস এসডিআই এবং দক্ষিণ কোরিয়ার সোল গেটওয়ে কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন অ্যাডাস এসডিআই এর পরিচালক ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এবং সোল গেটওয়ে কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন এর চেয়ারম্যান এবং সিইও ডক্টর জে কুইন মুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান লিটু, প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, কামরুন নেহার, তানভীর ইসলাম পাটোয়ারি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চিফ একাডেমিক অ্যাডভাইজার প্রফেসর ডক্টর এ.বি.এম. শহীদুল ইসলাম, রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল কাইয়ুম সর্দার সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং সম্মানিত অতিথিবৃন্দ। এই সমঝোতা স্মারকের আওতায় দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য অ্যাডাস এসডিআই এমন একটি দক্ষ এবং প্রশিক্ষিত কর্মশক্তি গড়ে তুলবে যারা সোল গেটওয়ে কর্পোরেশন এবং তাদের কোরিয়ান অংশীদারদের চাহিদা অনুযায়ী প্রস্তুত থাকবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।